গুড ইভিনিং। যদিও এখন ইভিনিং বলছি, বাট এখানে ইভিনিং হয়নি, অলমোস্ট 7:15 বাজছে। তো আমরা একটু আগেই লজে এলাম, অ্যারাউন্ড 5:45। তো বিকালবেলা আজকে লাঞ্চ করেছি, লাঞ্চ করে লজে এলাম, এসে স্নান করে ফ্রেশ হয়ে আবারও রেডি হয়ে গেছি। ডাল লেকে যাবো শিকারা রাইড করতে। এখনই সূর্য অস্ত যাবে এরকম টাইমে শিকারা রাইড করলে ফটোগুলো ভীষণই ভালো ওঠে। সো চলো এবার বেরোনো যাক, আর বেশি বকবক করবো না, সবাই অলরেডি চলে এসছে। ডাল লেকের 2 নম্বর গেটের কাছেই ছিল আমাদের লজটা, কিন্তু ড্রাইভার বলেছিল 16, 17, 18 এই 3টে গেটের মধ্যে যে কোনো একটা গেটের সামনে থেকে শিকারায় চাপতে, তাতে আমরা ভিউটা খুবই ভালো পাবো। সেই মতো আমাদের 17 নাম্বার গেটের সামনে নামিয়ে দেয়, আর ওখান থেকেই আমরা শিকারায় চাপি। শিকারায় চাপার পরেই প্রথমেই আসে কাওয়া চায়ের শিকারাটা। ফেসবুকের একটা ব্লগে দেখেছিলাম এখানে কাওয়া চা ভীষণই ফেমাস, আর বাড়ি থেকে জয়কে বলেই গেছিলাম ডাল লেকে শিকারা রাইড করলে কিন্তু আমাকে কাওয়া চা খাওয়াতেই হবে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যালমন্ড কুচিয়ে দেওয়া আছে, কেশর আছে, আর এই 1 কাপ চায়ের দাম 50 টাকা। টেস্ট একদমই অন্যরকম, একবার কিন্তু ট্রাই করা যেতেই পারে। তারপর ফটোশুট করার জন্য চলে গেছিলাম শিকারার একদম ধারে। সন্ধে হব হয়ে গেছে, তাই এই অন্ধকারের মধ্যে খুব একটা ভালো ফটো আসছিল না। যা হয়েছে তাই নিয়েই মন শান্ত করতে হয়েছে। শিকারার মধ্যেও কয়েকটা ফটো তুলেছি, সেগুলো বেশ ভালো এসছে, তবে শিকারার বাইরের ভিউটা না খুবই সুন্দর ছিল। অন্ধকার হয়ে যাওয়ার জন্য ফটোগুলো ভালো আসছিল না, এটাই একটা প্রবলেম। আমি আর তৃষ্ণা ওই শিকারার ধারে বসে ফটো তুলেছি। ও তো ফার্স্টে যেতে ভয় পাচ্ছিল, তাই আমি ফার্স্টে গেলাম, দেন ও কিছু ফটো ক্লিক করেছে। হাউস বোটের সামনে যে সবুজ ঘাস দেখতে পাওয়া যাচ্ছে, যেখানটা মার্ক করলাম, ওই জায়গাটাকে ফ্লোটিং গার্ডেন বলছে। এখানে প্রচুর দোকানপাট আছে, এদিকে একটা স্যালন আছে, এছাড়াও সোয়েটার, জ্যাকেট, শাল এর প্রচুর দোকান আছে। তবে অন্যান্য ব্লগে দেখেছি শিকারায় করে অনেক কিছু বিক্রি করতে আসে। আমাদের কাছে শুধু কাওয়া চা এসেছিল আর জুয়েলারির একটা শিকারা এসেছিল, বাস, আর কিছু আসেনি। সন্ধে হয়ে গেছে বলে নাকি জানি না, কিন্তু আমার ফিশ কাবাবটা ট্রাই করার খুবই ইচ্ছে ছিল, আসেইনি। ট্রাই আর করব কি করে। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে পরপর লাইন দিয়ে হাউস বোট আছে। প্রায় প্রত্যেকটা হাউস বোট একটা অন্যটার থেকে আলাদা, আর লাইটিংও আলাদা। একটা জিনিস মনে হচ্ছিল সন্ধে হয়ে গেছে বলে হয়তো হাউস বোটের লাইটিং গুলো দেখতে পাচ্ছি, ডাল লেকের সন্ধ্যের ভিউ সেটাও দেখতে পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমার এটাও মনে হচ্ছিল যে আমাদের আসার টাইমিংটা হয়তো ভুল হয়েছে। যদি 6টা থেকে 6:30টার মধ্যে এখানে আসতে পারতাম, তাহলে সূর্যাস্ত হচ্ছে যে সেটাও দেখতে পেতাম, আর সেই বিকালের ভিউটা একদম অন্যরকম হতো। আমি বলবো তোমরা যদি ডাল লেকে শিকারা রাইড করতে চাও, ডেফিনেটলি 6টা থেকে 6:30টার মধ্যে পৌঁছে যেও, কারণ ওই টাইমের ভিউটা না খুবই সুন্দর হয়। कौन सा पार्क है? नेहरू पार्क। जवाहरलाल नेहरू। नेहरू थे ना, नेहरू, जवाहरलाल नेहरू। जवाहरलाल नेहरू वो कश्मीरी पंडित थे, वो मालूम है आपको? हाँ, वो थे कश्मीरी पंडित। वो तो मालूम है। पार्क बनी थी ना, उसी ने यहाँ पे समझो रिबन काटा था उस टाइम। इससे पहले आप शिकारा में गए थे ना घूमने, इससे पहले भी गए थे ना आप घूमने? कहाँ पे? शिकारा पे? इससे पहले भी आपने शिकारा राइड किया था ना? না না, यही पहली बार है। मगर आपका भैया बोल रहा है हम नीचे गए थे घाट नंबर 2। वो गए थे हम नहीं, अच्छा, आप नहीं, वो गए। শিকারা করে যে আমাদের ঘোরাচ্ছে, আমাদের 3টে স্পট দেখাবে বলেছিল। ফ্লোটিং গার্ডেন, একটা হাউস বোট দেখালো যেখানে কোনো একটা মুভির শুটিং হয়েছিল, বাট উনি বলেছিলেন কোন মুভি, কিন্তু আমি ভুলে গেছি। নেহেরু পার্ক দেখালো, আর আস্তে আস্তে তো আমরা সব দোকানপাট দেখতেই পেলাম। উনি বলছিলেন এমন কিছু শিকারা আছে যেগুলো নেহেরু পার্ক অব্দি নিয়ে আসে না, বা এত দূর অব্দি ঘুরিয়ে নিয়ে যায় না। কিছু হাউস বোট দেখায়, ওখানে যা যা দোকানপাট আছে সেই সমস্ত কিছু দেখায়, দেন ঘুরিয়ে আবার ঘাটে নিয়ে চলে যায়। এই সানগ্লাসটা পরলে বিশেষ কিছু দেখা যায়? জল আসছে। চল।
পাশের শিকারাটাতেই আমাদের টিমের সবাই ছিল। তো কোথাও কোথাও আমরা ছড়িয়ে ছিটে গেলেও এক এক সময় কিন্তু আমরা একসঙ্গে হয়েই যাচ্ছিলাম। তো যে কারণের জন্য আমি তোমাদের বললাম যে বিকালবেলা আসবে, সেটা হলো ফটো তোলা। তোমরা যদি ফটো তুলতে খুবই ভালোবাসো ডেফিনেটলি বিকালের টাইমটাতে এসো, না হলে পুরো লস হয়ে যাবে, যেটা আমাদের হয়েছে। এনিওয়েজ, শিকারাতে যদি একটু এদিক ওদিক করা হয় তাহলে শিকারাটা একদম হেলে যাচ্ছে। তুমি যদি তোমার অপোজিট সাইডেও যেতে চাও তার জন্য একটা কিছু রুলস আছে যেটা মেনটেন করে তোমাকে যেতে হবে, আদারওয়াইজ শিকারা কিন্তু হেলে যাবে আর তুমি পড়ে যাবে। এই জিনিসটা হতে পারে, হওয়ার চান্স খুব বেশি আছে, কারণ আমাদের সাথে এটা হচ্ছিল। প্রায় 2-3 বার আমাদের শিকারাটা ডান দিক বাঁ দিক করে হেলে গেছে। যিনি চালক ছিলেন উনি বলছিলেন যে আপনারা নড়াচড়া করবেন না, ঠিক করে বসুন। ইভেন আমরা যে শিকারার ধারে গেছি তার জন্য প্রচন্ড সাবধানে যেতে হয়েছে। একটুখানি এদিক ওদিক হচ্ছে, শিকারাটা দুলে যাচ্ছে। তো আমি ভাবছিলাম কয়েকটা দাঁড়িয়ে ফটো তুলবো কি, শিকারা তো একদিকে পুরো হেলেই যাবে। মানে শিকারা রাইড করতে গেলে তোমাকে প্রচন্ড কেয়ারফুল থাকতে হবে, এটা হলো মেন কথা। শিকারায় বসে বসে এদিক ওদিক দেখতে দেখতে কি করে যে 45 মিনিট কেটে গেল বুঝতেও পারলাম না। যখন ঘাটে এসে পৌঁছালাম তখন মনে হলো বাবা 45 মিনিট হয়েও গেল। এর মধ্যে আমাদের ফুল টিমের জন্য 3টে শিকারা করা হয়েছে, যার মূল্য 3500 টাকা। আগের দিন থেকেই আমার কুলফির উপর নজর ছিল, এদিকে ঠান্ডাও লেগেছে। পরে ভাবলাম ঠান্ডা লেগেছে তো কি, আগে কুলফিটা তো টেস্ট করে নি, পরে যা হবে দেখা যাবে। কুলফি না খেলে পুরো পচতে যেতাম, দারুণ টেস্টফুল ছিল। আমাদের নেক্সট লোকেশন হলো লালচক। লালচক যাওয়ার ডিসিশনটা পরে নেওয়া হয়, তবে না এলে কিন্তু মিস করে যেতাম। বিউটিফুল লাগছিল দেখতে। লালচকের এখানেই আছে মার্কেট, তো এখানে কি রিং বিক্রি হচ্ছিল যার উপর নাম লেখা যাবে। ওটা দেখে আমার মনে পড়েছে যে কাশ্মীর লেখা একটা ম্যাগনেট নেব, তো ভেবেছিলাম, বাড়ি থেকেই ভেবে গেছিলাম যে এরকম কাশ্মীর লেখা ম্যাগনেট নেব, বাট আমি একদম ভুলে গেছিলাম। ওই কি রিং দেখে আমার মনে পড়লো, জয়কে বলছি চলো 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 আগে ম্যাগনেটটা কিনি, আর না হলে পরপর 2 দিন আলাদা প্ল্যানিং আছে, তারপর তো আমরা শ্রীনগর থেকে বেরিয়েও যাব। সবটাই তোমরা আস্তে আস্তে পরের ব্লগগুলোতে দেখতে পাবে। যাই হোক, তো ওই দোকানটা থেকে কাশ্মীর লেখা একটা ম্যাগনেট কিনেছি। লালচকের মার্কেটটা তো পুরানো মার্কেট, তাই আখরোট আর জাফরানের জন্য প্রায় 5-6টা দোকান ঘুরে ঘুরে রেট জিজ্ঞাসা করেছি। এক এক জায়গায় এক এক রকম দাম বলছে। কোথাও 1 গ্রাম জাফরানের দাম 250 টাকা বলছে, কোথাও 450 টাকা বলছে, কোথাও বা 350 টাকা বলছে। খোলা সমেত আখরোট কিনলে তার দাম একটু কম হবে, কিন্তু খোলা ছাড়ানো আখরোট কিনলে 1 কেজি আখরোটের দাম পড়বে 900 টাকা, কোথাও বা 1500 টাকা। জাফরান আর আখরোটের দামটা ভ্যারি করছে কোয়ালিটির উপরে। লালচকে একটা পুরানো দোকান পেয়েছিলাম যেখান থেকে জাফরান আখরোট দুটোই কিনেছি, কিন্তু ভিডিও করা হয়নি, শুধুমাত্র কথা বলার জন্য। তো ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম কেন বলছে, কি না অ্যান্ড অল, ওইসব কথা ডিটেলসে জানতে গিয়েই ভিডিও করতে ভুলে গেছিলাম। এরপরে যদি কোনো ড্রাই ফ্রুটের দোকানে যাই সেখানে গিয়ে ডেফিনেটলি ভিডিও করব। এখন আমরা যাচ্ছি ডাল লেকের দিকে। এতদিন তো এসছি, বাট কোনো রকম কোনো কিছু কেনাকাটা হয়নি, তাই আমরা আগেই বলে দিয়েছিলাম ডাল লেক মার্কেটেই নেমে যাব। সেটা শুনে ড্রাইভার বলল এখানে একটা হোলসেল মার্কেট আছে যেখানে জিনিসপত্রের দাম অনেকটাই কম। দাম কম হলে কার না যেতে ইচ্ছা করে বলো? তো সেই রকম ভেবে আমরাও বললাম ঠিক আছে, তাহলে আমাদের হোলসেল মার্কেটেই নিয়ে চলুন। তো ডাল লেকের দিকে যাচ্ছিলাম, এখন যাচ্ছি হোলসেল মার্কেটের দিকে। হোলসেল মার্কেটের যে দোকানটাতে আমরা ঢুকেছিলাম সেই দোকানটা তো হোলসেল দোকানের মতো দেখতেই লাগেনি আমার, পুরো রিটেল দোকানের মতো দেখতে। ইভেন ওখানে ফিক্সড প্রাইস লেখা ছিল, মুখে বলছিল যে 150 টাকা থেকে আপ টু 3000 4000 বা তার বেশি টাকারও জিনিস পাওয়া যাবে। বাট 150 টাকার যে শলগুলো দেখাচ্ছিল সেগুলো একটুও পছন্দ হয়নি, না নিজে ইউজ করার মতো, না তো কাউকে দেওয়ার মতো। যে শলগুলো পছন্দ হচ্ছিল তার দাম ছিল প্রায় 1500 টাকা 2000 টাকা, বাট আমাদের তো অত বাজেটই ছিল না, তাই ওখানে টাইম ওয়েস্ট না করে আমি আর জয় বেরিয়ে গেছিলাম। বেরিয়ে অটো ধরে চলে এসেছি এখন ডাল লেকের মার্কেটে। এখানে ফুটে প্রচুর দোকান রয়েছে, আর দোকানে এত কালেকশন দেখে তোমার মন ভরে যাবে। তো আমাদের গিফটিং পারপাস কিছু জিনিস নেওয়ার ছিল। এখানে জিনিসপত্রের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো, প্রাইস একটু বেশি বলছে, নেক্সট লেভেলের
বার্গেনিং করতে হবে তোমাকে। কলকাতার প্ল্যানেটে, নিউ মার্কেটে যেরকম বার্গেনিং চলে, আমিও ঠিক সেরকমই বার্গেনিং করছিলাম এখানে। তো জয় অত বার্গেনিং করতে পারে না, ও বলছিল যে ঠিক আছে ছেড়ে দাও, দেবে না চলো। আমি বলছি আরে দাঁড়াও, এরকম করে 3-4 বার বলতে হবে তারপরে তো দেবে। তো ও আমার সাথে ছিল, বাট হ্যাঁ বার্গেনিং করে জিনিসপত্র কিন্তু আমিই নিয়েছি। আজকে শুধুমাত্র দুটো টুপিই নিলাম, অন্যান্য দোকানগুলো ঘুরে দেখছিলাম কোথায় কি কালেকশন আছে না আছে। তবে অনেক দোকানই বন্ধ হয়ে গেছিল, প্রায় 10:30 বাজতে যাচ্ছে। লজে যাওয়ার আগে গলির মুখে দেখলাম এই গাড়িটা দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। সোয়েটারের থেকে পঞ্চুর কালার কম্বিনেশন গুলো আমার ভীষণই ভালো লাগছিল। তবে এখানে বার্গেনিং একদমই চলছে না, হার্ডলি 50 টাকা কম করছেন ওনারা নিজেরাই। বাস তাতে তোমার যদি পোষায় তাহলে নাও, আর না হলে এগিয়ে যাও। আমি এখান থেকে কিছুই নিইনি, এখনো 2 দিন এখানে আছি, আরো দোকানপাট বসবে, সব জায়গায় ঘুরবো দেখবো, তারপর যেখান থেকে পছন্দ হবে সেখান থেকে তো নিয়েই নেব। সোজা যাবো লজে, যা যা কিনেছি সমস্ত কিছু রুমে রেখে চলে এসেছি ডাল লেকের ধারে। ডিনার করতে এখনো দেরি আছে, কারণ বাঙালি হোটেল থেকে রুটি আনতে গেছে। 11:10 বাজছে, ভাবলাম চট করে একবার ডাল লেকের ধার থেকে ঘুরে আসি। যেমন ভালো ওয়েদার তেমন সুন্দর হাওয়া দিচ্ছে, আর এত লোকজনের আনাগোনা, মনে হচ্ছিল যেন সন্ধে 8টা কি 8:30 বাজছে। One eternity later. এতক্ষণ ডাল লেকের ধারে বসেছিলাম, হাওয়া দিচ্ছে বেশ সুন্দর, তাই আর কি বসে থাকতে ভালোই লাগছিল। এবারে হেঁটে হেঁটে যাচ্ছি লজের দিকে, এখনও ডিনার করা হয়নি, ডিনার আনতে গেছে। এনিওয়েজ চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে এই ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।